আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে র্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এদিকে নতুন প্রজন্মকে আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট করতে বঙ্গবন্ধু স্বাধীনতার ইতিহাস আরও বেশি করে প্রচারের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপনের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে আলোচনা অনুষ্ঠানে কাদের বলেন, ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন। বলেন, দেশের স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা কখনোই কিছু করেন না। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে। এদিকে রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট আওয়ামী লীগ গড়ে তুলতে নতুন প্রজন্মকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি। নতুন প্রজন্ম কেন আওয়ামী লীগ করবে? মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, চেতনাকে ধারণ করা, লালন করা এবং জনগণের মধ্য থেকে জন্ম নিয়ে জনগণের মধ্যে বেড়ে ওঠা আর কোনো দলকে আছে মূলধারায়? বাংলাদেশে আর কোনো দল নাই। যারা আছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে তৈরি হওয়া দল অথবা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সরাসরি। আর কিছু হয়তো আছে দল যারা এত দুর্বল যে তারা শুধু চাই দাবি জানানোর বাইরে তাদের কোনো সক্ষমতা নাই। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ও ৬ দফা দিবস উপলক্ষে এই সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ফিরিয়ে আনতে সমমনা দলগুলোকে নিয়ে আবারও যুগপৎ আন্দোলনের সামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলের চেয়ারপারসনের জীবন সংকটাপন্ন উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মেজান রহমানের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশ বর্তমানে সবচেয়ে সংকটকাল পার করছে। সুষ্ঠু ভোট ছাড়া দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে মানুষের জীবন জীবিকা সহ সার্বভৌমত্ব হুমকির মুখে। দুর্ভাগ্য আমাদের যে আজকের যে শাসক গোষ্ঠী তাদের কারণেই যারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি তাদের কারণেই সেটা আবার সেদিন প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে এবং আবারও সেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে আবারও আপনার সে অনিশ্চয়তা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াই এখনও চলছে। এখন এটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। মির্জা ফখরুল বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। দেশের সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন জোরদারের ঘোষণা দেন। এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন যেটা আমরা মনে করেছি যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনও আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। বাংলাদেশের ভেতর দিয়ে এছাড়া নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশবিরোধী চুক্তি করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। এই যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন
তার জনগণকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে তাকে আগেই বন্দি করে রাখো, তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলো। এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আজ ৫-৬ বছর ধরে বন্দী। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, অসম চুক্তি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের সম্পদের ফিরিস্তি যেন শেষ হবার নয়। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর একে একে বের হয়ে আসছে অঢেল সম্পদের চিত্র। অভিজাত আবাসিক এলাকা ছাড়িয়ে পুবাইল, গাজীপুর, ময়মনসিংহ এবং নরসিংদীতে সম্পদের পাহাড় গড়েছেন মতিউর। তার 2 স্ত্রী এবং সন্তানদের নামেও রয়েছে শত কোটি টাকার সম্পত্তি। এত সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এনবিআরের সদস্যের পদ থেকে সরিয়ে দেওয়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি মতিউরকে। তবে এখনও ভয়ে মুখ খুলতে চান না তার দখল অত্যাচারের শিকার বহু মানুষ। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। এক সরকারি কর্মকর্তা ও তার পরিবারের সম্পদের হিসেব যেন বড় কোনো ধনকুবেরকেও হার মানিয়ে যাবার মতো গল্প। এনবিআরের সাবেক সদস্য মতিউর যেমন ক্ষমতার প্রভাব খাটিয়ে অসীম সম্পদের মালিক, তেমনি স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান। লাকির নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ, এমনকি তার দখল আর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। রায়পুরার বাইরে লায়লা কানিজের সম্পদের খোঁজে এনটিভির গন্তব্য ছিল গাজীপুরের পুবাইলে। কথা হয় মুক্তার হোসেন নামের এই বৃদ্ধার সাথে, যার প্রায় ৬৬% জমি জাল দলিল বানিয়ে দখল করেছেন লায়লা কানিজ লাকি ও তার বাহিনী। এইটারে জাল দলিল বানায়া রানা, আমিনুল, তারপরে টুটুল, মফিজুদ্দিনের পোলা টুটুল, এরা এগুলো বাহিরের গুন্ডা ভান্ডা আইনিয়া দল করে নিয়ে গেছে। শুধু তার জমি নিয়ে ক্ষান্ত হননি লাকি, দিয়েছেন 4টি মামলা, যার প্রতিটি খারিজ করে দেয় আদালত। রায় পক্ষে এলেও জমি আর ফিরে পাননি মুক্তার। দল করে রাখছে, এখন আমরা যাইতারি না, এরা মাইরা লাইব, কাইডা লাইব। এখন পর্যন্ত যে আমিনুল, রানা, এরা হইল মতিউর রহমান এবং যে লায়লা কানিজ লাকি নাকি ওনার হইল দোসর। লায়লা কানিজ এবং মতিউর রহমান এরা মামলা দিছে আমার 4টা মামলায় আমি জিতছি। দখলকৃত এই জমির পাশেই প্রায় 60 বিঘা জমির উপর নির্মিত হয়েছে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট। বিশাল এই রিসোর্টে আছে 18টি কটেজ। ম্যাডামের নাম কি? লাকি। আমি একবার দেখছি, এরপর আর দেখছি না। আমি তো ওই কাজ করে আবার জায়গা না। ম্যাডাম স্যার আমি একসাথে দেখছি না কিনা। শুধু সম্পদের পাহাড়ি নয়, এলাকার একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ আছে লাকির বিরুদ্ধে। ভয়ে তার বিরুদ্ধে কথা বলতেও চান না অনেকে। মনে করেন আমি কারোর ভাই আসলে চিনি না। রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর নামে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে নির্মাণাধীন ভবন ও একাধিক ফ্ল্যাট ও প্লট। বিশাল এসব ভবন অবৈধভাবে আয়ের ফসল বলে অভিযোগ সবার, যার তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, পুবাইল, গাজীপুর। আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়া নিয়ন্ত্রণহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। শক্তিরা যতই ষড়যন্ত্র করুক, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক 2023 প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্নের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, সংবাদ প্রকাশে গণমাধ্যমকে হতে হবে দায়িত্বশীল। বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি। বিচার বিভাগ একটি সংবেদনশীল ক্ষেত্রও বটে। ফলে আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে
আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি। কেননা একটি অপ্রকাশযোগ্য সংবেদনশীল তথ্য প্রকাশ বা তথ্যের ভুল ব্যাখ্যা সমগ্র বিচার ব্যবস্থার জন্য বিব্রতকর পরিস্থিতির জন্ম দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি উদ্যোগে সংবাদ প্রকাশের বিষয়ে সচেতনতার আহ্বানও জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বেশিরভাগ সংবাদ জেনে নিতে পারছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণহীন ব্যক্তি উদ্যোগে প্রকাশিত সংবাদের সত্যতা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে আমি সকলের সচেতনতা আশা করছি। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। এর আগে তিনি ইলেকট্রনিক ও প্রিন্ট মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য ৩ জনের হাতে পুরস্কার তুলে দেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সহ ৬ বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এ কারণে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু জায়গায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে আগামী ৩ দিনে সিলেট ও সুনামগঞ্জে ভারী বর্ষণে আবারও কয়েকটি এলাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘণ্টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশালের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখাচ্ছে। এই জন্য আমরা আজকে সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করছি। সেই সাথে দেখা যাচ্ছে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বন্যায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। সুনামগঞ্জের রাস্তাঘাট ও মৎস্য সম্পদ এবং সিলেটে রাস্তাঘাটের পাশাপাশি বন্যা প্রতিরক্ষা বাঁধেরও অনেক ক্ষতি হয়েছে। মৌলভীবাজারেও দেখা দিয়েছে নদী ভাঙন। সুরমা ও জাদুকাটা নদীর পানি কমতে থাকায় সুনামগঞ্জে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। তবে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, প্রাথমিকভাবে 450 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর জেলার প্রায় 8000 পুকুরের 4000 মেট্রিক টন মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। সিলেটের বৃষ্টির কারণে নতুন করে প্লাবিত হচ্ছে বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ উপজেলা। ফেঞ্চুগঞ্জে অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। জেলা প্রশাসন জানিয়েছে, পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরেছেন বিভিন্ন উপজেলার বন্যা দুর্গতরা। তবে জেলার রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে তা প্রায় 500 কোটি টাকার বেশি বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যা প্রতিরক্ষা বাঁধ মেরামতে প্রায় 25 কোটি টাকার প্রয়োজন হবে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি কমার সাথে সাথে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে নতুন করে আতঙ্কে নদী তীরের বাসিন্দারা। বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে 4 আসামি পালানোর ঘটনায় ডেপুটি জেলার হোসেনুজ্জামান সহ মোট 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও 3 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। অতিরিক্ত মহাকারা পরিদর্শক শেখ সুজাউর রহমান জানিয়েছেন, দায়িত্ব অবহেলার কারণ দেখিয়ে বৃহস্পতিবার প্রধান কারারক্ষী সহ 3 জনকে এবং শুক্রবার ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। শুক্রবার ভোররাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ও পাবনা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুকে পাবনা থেকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে। শুক্রবার বিকেল 3:30টায় বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেওয়া হয়। এর আগে সকালে বেড়া বিপণী বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন টুকু। এ সময় হঠাৎ তিনি অসুস্থতা বোধ করেন এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থতা বোধ করায় তাকে নিজ বাসায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদুল ইসলাম জানিয়েছেন, তিনি মোটামুটি সুস্থ আছেন, কিন্তু তার হার্টের অবস্থা ততটা ভালো নয়।
এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি শোনা না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো দুইখান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।